সুব্রতার কথায় পাত্তা দিল না আর্নিকা। সোফায় পা তুলে আরাম করে বসে টিভি দেখে মনোযোগ দিল সে। সুব্রতা নিজেও হতাশ হয়ে টিভির দিকে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলল, যেমন বর তেমনই বউ, কেউ কারোর থেকে এক আনা কম যায় না। 5 মিনিটের ব্যবধানেই আর্নিকা নিজেকে শূন্যে অনুভব করে। ছটফট করে ওঠে সে, তবে ছাড়া পায় না শুভ্রের পৌরুষালী হাতের বাঁধন থেকে। ছটফট করতে করতে আর্নিকা বলে ওঠে, ছাড়ুন অসভ্য লোক, দূরে যান আমার থেকে। কোন সাহসে আপনি আমাকে কোলে নিয়েছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। জবাব দেয় না শুভ্র, ছেড়েও দেয় না। আনিকাকে নিয়ে কক্ষের দিকে এগিয়ে যায় সে। শুভ্রতা তাদের দিকে তাকিয়ে মুখ চেপে মুচকি মুচকি হাসে। জোরে হাসলে না আবার তার ভাইটাকে ধমক দেয় সেই ভয়ে। তবে এতক্ষণ আনিকার জন্য যা চিন্তা হচ্ছিল তা আর নেই। শুভ্র যে আনিকাকে ফেসে গেছে তা সে ভালোই বুঝতে পারছে। কক্ষে এসে আনিকাকে নামিয়ে দেয় শুভ্র, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আনবাটন মাই শার্ট। আনিকা এতক্ষণ রেগে থাকলেও এবার অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র এইমাত্র কি বলল সেটা যেন কিছুতেই বুঝতে পারছে না আনিকা। টেক অফ মাই শার্ট কুইকলি। আবারও একই ভঙ্গিমায় বলে ওঠে শুভ্র। আনিকা এবার বেশ খানিকটা অবাক হয়ে বলে। কি? শুভ্র বিরক্ত হয়, সাথে অসন্তোষও বলে। আনিকার দিকে বিরক্তভাবে তাকিয়ে বলে, আমি বলেছি আমার শার্ট খুলো। আনিকা তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, আমি পারবো না। তোমাকে করতেই হবে, গো ফাস্ট। কথাটি বলেই শুভ্র এগিয়ে যায় আনিকার নিকট। আনিকা তৎক্ষণাৎ পিছিয়ে যেতে চায়, তবে পারে না। শুভ্র তার হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে তাকে। তাদের মাঝে স্বল্প পরিমাণ দূরত্ব। আনিকার স্পন্দন দ্বিগুণ হয়। হৃদয়ের নাম না জানা অনুভূতিরা প্রজাপতির মতো উড়ে বেড়ায়। আজ থেকে আমাকে সামলানোর দায়িত্ব তোমার। বউ যখন হয়েছ, বউয়ের দায়িত্ব পালন করতেই হবে তোমাকে। আর সেটা আজ এই মুহূর্ত থেকেই। নাও টেক অফ মাই শার্ট। দৃঢ় কণ্ঠে কথাটি বলেই আনিকার হস্তজোড়া টেনে নিয়ে নিজের শার্টের ওপরে রাখল শুভ্র। তৎক্ষণাৎ হস্তজোড়া সরিয়ে নিয়ে শুভ্রের কথা অমান্য করতে চাইল আনিকা, তবে পারল না। থেমে গেল শুভ্রের গম্ভীর কণ্ঠে। ডোন্ট ডু দিস। আমি যা করতে বলেছি সেটা করো, না হলে আমি যা করব সেটা তোমার জন্য ভালো হবে না। থেমে গেল আনিকা, তবে থামল না তার হৃদস্পন্দন, বরং দ্বিগুণ হলো যেন। গলা শুকিয়ে কাঠ হলো তার। এই মুহূর্তে একটু জলের দরকার আনিকার। শরীরে অসম্ভব ধরনের জলশূন্যতা অনুভব করল সে। পা দুটো যেন তার শরীরে ভর নিতে অক্ষম হয়ে পড়ল। আনিকার অবস্থা যেন শুভ্র বুঝতে পারল, তাই তো আনিকার কোমরে এক হাত দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। আনিকা চমকে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, পারবো না আমি। শুভ্র আনিকাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। মেয়েটার হাত পা গুলো কাঁপছে, ভয়ে মুখবিবর ফ্যাকাশে হয়ে গিয়েছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে, সে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। আনিকার এই বেহাল দশা দেখে বাঁকা হাসি শুভ্র। ছোট বউ তার, তাই বেশি জোর করল না, গম্ভীর কণ্ঠে বলল, মিসেস শুভ্র হওয়ার জন্য আজকের মতো ছাড় পেলেন ম্যাডাম। তবে নিজেকে প্রস্তুত করুন আমাকে সামলানোর। আমি কিন্তু মানুষটা ততটাও ভালো না। আই রিপিট, নিজেকে প্রস্তুত করুন। একবার ছাড় পেয়েছেন, বারবার পাবেন না। মাইন্ড ইট। কথাটি বলেই আর দাঁড়ায় না শুভ্র। আর্নিকাকে ছেড়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। আর্নিকা এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগেই যেন তার উপর দিয়ে বড়সড় ঝড় বয়ে গেল। কাঁপা কাঁপা পায়ে বিছানার পাশে গিয়ে বসে পড়ল সে। বিছানার পাশে টেবিলের উপর রাখা জলের গ্লাস তুলে এক নিঃশ্বাসে শেষ করল সেটা। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল আর্নিকা। শরীর তার এখনো কাঁপছে, স্থির হতে পারছে না যেন। নিরিবিলি ও নিস্তব্ধ রাত্রি বিরাজমান, তবে খুব বেশি একটা রাত হয়নি। সবে ঘড়ির কাঁটা 9-এর ঘরে। মেয়ের কক্ষে প্রবেশ করলেন আব্দুল রহমান। ঈশা তখন তার ছোট পড়ার টেবিলে বসে, সামনে বই খুলে রাখা। তবে কতটুকু সে পড়ছে তা বলা দায়। নিষ্পলক তাকিয়ে আছে সে বইয়ের ভাঁজে, চোখে তার উদাসীনতা। কক্ষে ঢোকার আগেই খোলা দরজা দিয়ে সবটাই পরখ করলেন আব্দুল রহমান। তারপর নরম স্বরে বললেন, আসতে পারি ইশামা? ঈশা ঘাড় ঘুরিয়ে তাকায় বাবাকে দেখেই চেয়ার থেকে উঠতে উঠতে ব্যস্ত কণ্ঠে বলে, আমার রুমে আসতে তোমার পারমিশন নিতে হবে কেন? লাগবে বাবা, এসে ভেতরে এসো। আব্দুল রহমান হালকা হেসে কক্ষে প্রবেশ করলেন। বিছানায় বসে তার পাশে ইশারা করলেন মেয়েকে বসার জন্য। ঈশাও ভদ্র মেয়ের মতো বাবার পাশে গিয়ে বসে। আব্দুল রহমান মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে শুধালেন। পড়াশোনা কেমন চলছে তোমার? ঈশা মাথা নেড়ে সংক্ষেপে উত্তর দিল, ভালো।
আব্দুল রহমান মেয়ের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? ঈশা চোখ তুলে বাবার দিকে তাকায়। তিনি আবারও বলে উঠলেন। তোমাকে কয়েকদিন ধরেই বেশ মনমরা লাগছে। কিছু কি হয়েছে? কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি? ঈশা মাথা নিচু করে চোখ নামিয়ে নেয় বাবার থেকে। ভুলতে চাওয়া কথাগুলো যেন আমারও মন মস্তিষ্কে হানা দিল তার। বাবার আহ্লাদ পেয়ে আঁখিজোড়া টলমল করে ওঠে ঈশার। তবে তা বুঝতে দেয় না আব্দুল রহমানকে। যথাসাধ্য নিজেকে সামলে মাথা নিচু করেই শান্ত কণ্ঠে বলে ওঠে। না আসলে সামনে পরীক্ষা তো, তাই একটু চিন্তায় আছি, তার জন্যই হয়তো এরকম দেখাচ্ছে। আব্দুল রহমান বিশ্বাস করলেন কি করলেন না সেটা বোঝা গেল না। তিনি নরম স্বরে বললেন। বেশি চিন্তা করার দরকার নেই। যেভাবে পারবে সেভাবে পরীক্ষা দিবে। চিন্তার কোনো বিষয় নেই এখানে। আর এটা তো ফাইনাল পরীক্ষা না। ঈশা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল। আব্দুল রহমান উঠে দাঁড়ালেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। আচ্ছা, পড়ছিল পড়ো। তাহলে আমি আসি। আর একটা কথা, সবসময় মনে রাখবে, জীবন একটা যুদ্ধক্ষেত্র। আমাদের সকলকেই বাঁচার জন্য যুদ্ধ করতে হবে। ভেঙে পড়লে চলবে না। এই জীবনে প্রত্যেক মানুষ ক্ষীণস্থানীয়। কেউ তোমার সাথে সারা জীবন থাকবে না। কক্ষ হতে বেরিয়ে গেলেন তিনি। তার যাওয়ার পানে তাকিয়ে থাকলো ঈশা। সে বুঝতে পারছে না তার বাবা কেন তাকে এই কথাগুলো বললেন। তাহলে কি তার বাবা সব জেনে গেলেন? কিন্তু সে তো কাউকে কোনো কিছুই বলেনি। নাকি বাবারা এরকমই হয়, সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা তাদের মনের কথা বলতে পারে। হয়তো হ্যাঁ, আবার হয়তো না। রোদের প্রখরতা ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। বৈশাখ মাসেই যেন জ্যৈষ্ঠের প্রখরতা আবির্ভূত হয়েছে। অফিস বন্ধ না হলেও শুক্রবার হওয়ার দরুন আজ দুপুরে বাড়িতেই আছে শুভ্র। প্রায় প্রতি শুক্রবারে বাড়িতে থাকে শুভ্র ও তার বাবা সাহিল খান। এটাই যেন এই খান বাড়ির নিয়ম হয়ে এসেছে। দু বাবা ছেলে একসাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে তারপর অফিস না হয় বাড়িতেই থাকবে। এটাই নির্ধারিত ও ঘোষিত একটি নিয়ম। তার সাথে সাথে আজকের দিনে রান্নাটাও একটু স্পেশাল হয় বইকি। তার আয়োজনই করছেন সমী খান। বাড়ির বাকি কাজ সার্ভেন্ট এসে করলেও রান্নার কাজটা তিনি নিজেই করেন। রান্নাঘরের দায়িত্ব তিনি কোনো সার্ভেন্টকে দেননি। রান্না থেকে শুরু করে পরিবেশন করে খাওয়ানো পর্যন্ত সবটাই নিজ দায়িত্বে করেন তিনি। আর আজ এই কাজে তাকে সাহায্য করছে আনিকা ও শুভ্রতা। দুজনের কেউই আজ কলেজে যায়নি। সুমি খান তাদের বেশ কয়েকবার নিষেধ করেছেন তাদের, তবে তারা শোনেনি। তারা বেশ উৎসুকভাবেই গল্প হাসাহাসি করতে করতে হাতে হাতে সাহায্য করছে সুমি খানকে। আনিকা আগেও এটাই করত। মা রান্না করলে সে রান্নাঘরে বসে মাকে সাহায্য করত, নয়তো গল্প করত। তবে নিজ হাতে রান্নাটা সে কোনোদিনও করেনি। বলতে গেলে তাকে করতে দেওয়া হয়নি। তার বাবা আর ভাইয়া মিলে কোনোদিনও তাকে রান্না করতে দেয়নি। বাবা মা ভাইয়ের কথা মনে পড়তেই গলা ভারী হয়ে আসে আনিকার। আঁখিজোড়া টলমল করে ওঠে। কেউ বোঝার আগেই সন্তর্পণে মুছে নেয় জমানো অশ্রুকণা। তখনই তার কর্ণগোচর হয় শুভ্রের উচ্চস্বরে ডাক। আনিকা, রুমে আসো। এই নিয়ে দুবার ডেকেছে তাকে, কিন্তু আনিকা যাবে না ওই বদলোকের কাছে। কাল তার শাশুড়ি মা ছিল না জন্য কোলে করে নিয়ে গিয়েছিল। আজ তো আর পারবে না তার সামনে কোলে নিতে। এবার সেও দেখবে কি করে ওই বদলোক। কথাটি মনে মনে ভেবে মুখ বাঁকায় আনিকা। আর্নিকা যা মা, আর্নিকা যা, মা দেখে আয় শুভ্র কেন ডাকছে। সুমি খানের কথায় তার দিকে তাকায় আনিকা, তারপর ব্যস্ততা দেখিয়ে বলে। কাজ করছি তো মা, এগুলো শেষ করে তারপর যাই। আর ওই না মানে উনি তো আর ছোট বাচ্চা না যে যা লাগবে সেটা নিজে নিতে পারবে সে। আনিকার কথায় মুখ চেপে হাসে শুভ্রতা। সে ভালোই বুঝতে পারছে তার ভাবি কি বলতে যাচ্ছিল। তারপর দুষ্টু হেসে বলল। ভাবি, তোমার এই না মানে উনি ইতিমধ্যে দুবার ডেকে দিয়েছে। এবার না গেলে সেখানে চলে আসতে পারে, আর কালকের ঘটনা পুনরাবৃত্তি হতে পারে। শেষের কথাটুকু চাপা স্বরে বলে শুভ্রতা, যাতে তার মা শুনতে না পায়। শুভ্রতার কথায় তার দিকে তাকিয়ে আনিকা বলে। সেরকম কি? কথা শেষ করতে পারে না আনিকা, তার আগেই আবারও শুভ্রের গম্ভীর উচ্চ স্বরের ডাক কর্ণগোচর হয় তার। সুমি খান এবার বলল। এবার যাও আর্নিকা, বাকিটা আমি সামলে নেব, দেখো কেন ডাকছে। আনিকা আবারও নিষেধ করতে চাইল, তবে পারল না। সুমি খান তাকে থামিয়ে দিয়ে বললেন। একদম না করবে না, যাও কেন ডাকছে শুনে এসো।
শাশুড়ি মায়ের কঠোর কথায় আর কিছু বলতে পারল না আর্নিকা। বাধ্য হয়ে কক্ষে গেল সে। কক্ষের সামনে এসে দাঁড়াতেই আবারও একবার শুভ্রের ডাক শোনা গেল। রাগে গজগজ করতে করতে কক্ষে প্রবেশ করলো আর্নিকা। কোনো দিকে না তাকিয়ে রাগে গজগজ করতে করতে বলল। এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আর্নিকার কথায় তার দিকে ফিরে তাকায় শুভ্র। দেখে মেয়েটা কেমন রাগে ফসে, তবুও তার কথার জবাব দিয়ে স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে বলল। আমার ড্রেস দাও। আপনার ড্রেস কি আমি? কথাটা বলতে বলতে শুভ্রের দিকে তাকায় আর্নিকা। তাকে দেখে পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ে সে। শুভ্র শুধু একটা টাওয়াল পরে আছে আর একটা টাওয়াল গলায় ঝুলানো, যেটা দিয়ে ডান হাতের সাহায্যে চুল মুছে সে। আর্নিকা এবার দাঁতে দাঁত চেপে বলে। অসভ্য পুরুষ, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনার ড্রেস কোথায়? ড্রেস রেডি করে রেখে যাওনি, তাই এইভাবে আছি। নির্বাক কণ্ঠে বলল শুভ্র। আপনি কি ছোট বাচ্চা যে ড্রেস বের করে দিতে হবে? না, আমি ছোট বাচ্চার হবু বাবা। গম্ভীর কণ্ঠে কথাটা বলে শুভ্র। আর্নিকার রাগ এবার সহ্য সীমা অতিক্রম করেছে। তারপরও নিজেকে দমিয়ে তাতে দাঁত চেপে বলল। ফালতু কথা না বলে ড্রেস পরুন তাড়াতাড়ি। তুমি ড্রেস না দিলে কিভাবে পরবো? আপনি কিন্তু বেশি বেশি করছেন। একদম করছি না, তোমাকে স্ত্রীর কর্তব্য শেখাচ্ছি। তাড়াতাড়ি আমার পাঞ্জাবিটা দাও, নামাজের সময় হয়ে যাচ্ছে। পারবো না আমি। শুভ্র এতক্ষণ স্বাভাবিকভাবে কথা বলল, এবার ধমক দিয়ে বলে। তাড়াতাড়ি দাও বলছি বেয়াদব। একে তো ডাকার পরেও আসুনি, এখন আবার কথা না শুনলে তোমার নাকে কি করে হ্যাঁতে রূপান্তরিত করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আর্নিকা রেগে থাকলেও এবার কিছুটা আমতামতা করতে থাকে। তবুও ড্রেস দেওয়ার কোনো তাড়া দেখা গেল না তার মাঝে। শুভ্র আবার ধমক দিয়ে উঠল। ড্রেস দাও বেয়াদব। আর্নিকা কেঁপে উঠল। শুভ্রের দিকে না ঘুরেই ড্রেস বের করে দিল তাকে। শুভ্র সেগুলো হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে অবশ্য আর্নিকাকে সতর্ক বার্তা দিয়ে গেছে কক্ষ হতে বের না হওয়ার। আর্নিকার আর করারই বাকি আছে। বাধ্য হয়ে সোফার উপর বসে পড়ল সে। 5 মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসে শুভ্র। আর্নিকা তার দিকে চোখ তুলে তাকায়, তাতেই যেন মোহিত হয়ে পড়ে সে। শুভ্রের পরনে শুভ্র রঙা পাঞ্জাবি, চুলগুলো এলোমেলো ভেজা, তাতে যেন তাকে আরও স্নিগ্ধময় লাগছে। আর্নিকা মোহময় দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। শুভ্র ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করে নেয়। হাতে ঘড়ি পরে আর্নিকার দিকে তাকায় শুভ্র। আর্নিকাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা বাঁকা হেসে বলল। আমাকে কি আজ বেশি হ্যান্ডসাম লাগছে বউ? আচমকা শুভ্রের কথায় চমকায় আর্নিকা। সাথে বুঝতে পারে শুভ্র তার অনেকটাই কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ফট করে সোফা থেকে উঠে দাঁড়ায় আর্নিকা। আর্নিকা উঠে দাঁড়ানোর সাথে সাথেই শুভ্র তার কোমরে এক হাত পেঁচিয়ে নিজের কাছে নিয়ে আসে। আর্নিকা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে বলে। ছাড়ুন বাদলোক, সবসময় এত ঘেঁষাঘেঁষি কেন করেন বলুন তো? আমি আমার বউকে ধরেছি, তাতে তোমার কি? আপনার বউটা কথার সমাপ্তি না করেই থেমে যায় আর্নিকা। তা দেখে শুভ্র বাঁকা হেসে বলে। আমার বউটাকে বলো সম্পূর্ণ করে কথা। জানি না আমি, ছাড়ুন। ফের ছটফট করতে থাকে আর্নিকা। শুভ্র বিরক্ত হয়, কিছু বলবে তার আগেই কক্ষে প্রবেশ করে শুভ্রতা। আর্নিকা ও শুভ্রকে দেখেই চোখে হাত দিয়ে বলে। আমি কিছু দেখিনি। বিরক্ত হয়ে আর্নিকাকে ছেড়ে দেয় শুভ্র। গম্ভীর কণ্ঠে বলে। আমরা কিছু করছিলাম না, যা তুই দেখবি। এখন কেন এসেছিস সেটা বল। শুভ্র তার চোখ থেকে হাত নামিয়ে আর্নিকার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে, যে এই মুহূর্তে রাগে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্রতা তার দিক থেকে চোখ সরিয়ে পরপরই বড় ভাইয়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে। তোমাকে বাবা ডাকছে। বাবা তোমার জন্য অপেক্ষা করছে নিচে। তুই যা, আমি যাচ্ছি। শুভ্রতা যাওয়ার আগে আর্নিকার দিকে তাকিয়ে হেসে কক্ষ হতে বেরিয়ে যায়। সে চলে যেতেই শুভ্র আবারও কাছে টেনে নেয় আর্নিকাকে। আর্নিকা রাগে ফুঁসতে ফুঁসতে বলে। অসভ্য লোক, বদলোক, ছাড়ুন। সুব্রতা দেখে নিয়েছে, শান্তি হয়নি আপনার, তাই না? বাড়ির প্রত্যেকের অপেক্ষা করছেন আপনি। এত ছটফট না করে শান্ত হয়ে দাঁড়াও। আর্নিকার কথা সম্পূর্ণ উপেক্ষায় নরম স্বরে বলে ওঠে শুভ্র। তার কণ্ঠে কিছু একটা ছিল যা শুনে থেমে যায় আর্নিকা। শুভ্র কিছু সময় আর্নিকার দিকে তাকিয়ে কপালে গভীরভাবে অস্ত্রজোড়া ছুঁয়ে দিয়ে মৃদু নরম স্বরে বলল। আমার জীবনের প্রতিটা জুম্মার দিন এমন হোক বউ, সারাটা জীবন আমার তুমি ময় হোক। কথাটি বলেই কক্ষ হতে বেরিয়ে যায় শুভ্র। আর্নিকা তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। শুভ্রের কথায় তার মনের মাঝে অদ্ভুত এক শিহরণ হচ্ছে। কিছুটা ভালো লাগা, কিছুটা মন্দ লাগা।
কেমন যেন একটা সুখকর অনুভূতি। তার কারণ আর্নিকা জানে না। পরন্ত বিকেলের প্রখরতা কমে এসেছে অনেকটা। পরিবেশ এখন বেশ শান্ত, থমথমে। নীলিমা আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে ধীরে ধীরে, জানান দিচ্ছে সূর্যাস্তের আগাম বার্তা। খানবাড়ির কলিং বেল বেজে চলেছে কিয়ৎক্ষণ যাবৎ। সমী খান দুপুরের খাবারের পর ঘুমিয়েছেন, ওঠেননি তিনি। আর্নিকা ও সুব্রতা ড্রয়িং রুমে বসেছিল। আওয়াজ শুনে আর্নিকা উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আমি দেখছি। কথাটি বলেই দরজার দিকে এগিয়ে যায় আর্নিকা। দরজা খুলতেই নজরে আসে এক ব্লু শার্ট ও ব্ল্যাক জিন্স পরিহিতা সুদর্শন যুবক। ভালো আছো পিচ্চি ভাবি? আমাকে চিনতে পেরেছো তো? তার কথায় আর্নিকা মৃদু হেসে বলল। কেন চিনবো না দর্জি সাহেব? আশরাফ মুখ ভোঁতা করে বলে, আমাকে দেখে কি দর্জি মনে হয় নাকি? তাহলে আমাকে দেখে কি পিচ্ছি মনে হয়? হেসে হেসে কথাটা বলে আর্নিকা, কিন্তু কথার মাঝে রাগ তার স্পষ্ট। আশরাফ বিড়বিড় করে বলে, এই বোম্বাই মরিচ আমার আলা ভালো, আলা ভালো, আলা ভালো। এই বোম্বাই মরিচকে আমার আলা ভালো বন্ধু সামলাই কি করে? বাবা যা তেজ এই পিচ্ছির! আশরাফকে বিড়বিড় করতে দেখে আর্নিকা সন্দিহান কণ্ঠে বলে। কি বিড়বিড় করছেন? আশরাফ আর্নিকার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, কই না তো, কিচ্ছু না। একটু থেমে আবারও বলে, বাইরে দাঁড়িয়ে কি কথা বলবো? ভেতরে কি যেতে পারবো না? আসুন। এবার কথাটি বলে সরে দাঁড়ায় আর্নিকা। আশরাফ বাড়িতে প্রবেশ করে ড্রয়িং রুমে সুব্রতাকে দেখে বলে। কেমন আছো শুভ্রতা? সুব্রতা মুচকি হেসে জবাব দেয়। ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? ভালোই আছি। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সুমি খান। আশরাফ দেখে বলেন, আরে আশরাফ যে, কেমন আছো বাবা? ভালো আন্টি। আগে তো প্রায় আসতে, এখন তো আসোই না। আশরাফ মুচকি হেসে বলল, ওই একটু ব্যস্ত ছিলাম আন্টি। শুভ্র কোথায়? বাড়িতে আছে তো? হ্যাঁ আছে, ওর রুমেই যাও তুমি। বিনিময়ে মুচকি হেসে শুভ্রের কক্ষের দিকে চলে যায় আশরাফ। ততক্ষণে সেখানে উপস্থিত হয়েছে আর্নিকা। সে সুব্রতার পাশে বসে চাপা স্বরে বলল। এটা কে? সুব্রতা মুচকি হেসে আর্নিকার দিকে তাকিয়ে বলল, আরে আশরাফ ভাইকে চিনতেন? আরে আশরাফ ভাইকে চিনলে না? এটা হচ্ছে তোমার উনির প্রাণের প্রাণ, জানের জান, একমাত্র বন্ধু। ভাইয়া বললেও ভুল হবে না। শুভ্রের কক্ষে প্রবেশ করতে আশরাফের নজরে আসে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে শুভ্র। আশরাফ কক্ষে প্রবেশ করতে করতে বলল, ভাই, বিয়ে করেও তুই সারাদিন কাজ নিয়ে পড়ে থাকিস? শুভ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। আশরাফ এবার হাসতে হাসতে বলল, তাছাড়া আর করবিটাই বা কি? যা তোর বউ, কাছে গেলেই তো মনে হয় লাথি মেরে তোর মুডের 12টা বাজিয়ে দেয়। একদম ফালতু কথা না বলে কেন এসেছিস সেটা বল। গম্ভীর কণ্ঠে কথাটা বলেই আবারও কাজে মন দেয় শুভ্র। আশরাফ এবার একরাশ হতাশা নিয়ে বলে, কই, আমি এতদিন পর তোর বাড়ি আসলাম, সেই সুখীতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরবি? তা না, তুই আমাকে বলছিস আমি কেন এসেছি। আজ পর্যন্ত কারণ ছাড়া তোকে না ডাকলে তুই কোনোদিন এসেছিস? শুভ্রর কথায় এবার মুখটা চুপসে যায় আশরাফের, তবুও দমে যায় না। একই ভঙ্গিমায় বলে, ভাল লাগে না। হ্যাঁ ভাই হ্যাঁ, এখন তো বিয়ে করে এরকম ভাব দেখাবি না, আর মানা যাচ্ছে না। এবার আমাকেও বিয়েটা করতেই হবে। ভাব দেখানোর জন্য হলেও বিয়ে করবই। এবার তারপর দেখিস আমার ভাব। তোকে মেয়ে দিবে কে? আর কোন মেয়েই বা তোকে বিয়ে করবে? কিছুটা মজার সুরে বলে শুভ্র। আমি কি পাত্র হিসেবে অযোগ্য নাকি? আমার পিছনে মেয়ের লাইন পড়ে আছে। বেশ ভাব নিয়ে কথাটা বলে আশরাফ। সেজন্যই তো আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলি না। শুভ্রের কথায় আশরাফ বিড়বিড় করে বলে, এর জন্য আমি কষ্ট পাচ্ছিলাম না। এর জন্য এই বোম্বাই মরিচই ঠিক আছে। যেমন বর তার তেমনই বউ, দুইটাই আমার পেছনে পড়েছে মির্জাফরের দল। শুভ্রের দিকে তাকিয়ে এবার বলে, আমি নিজের চরিত্র আমার ফিউচার বউয়ের জন্য পবিত্র রাখছি, তাই প্রেম করিনি, বুঝলি? আমার বউ কিন্তু খুব ভাগ্যবতী হবে, আর তুই কিন্তু একটা মহৎ কাজ করতে পারিস। শুভ্র তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে। কি? আশরাফ একটু থেমে আমতা আমতা করে বলে, এই যেমন ভাগ্যবতী হওয়ার সুযোগটা তোর শালিকে মানে
ঈশাকে করে দিতে পারিস। শুভ্র জবাব দেওয়ার আগেই কফি হাতে কক্ষে প্রবেশ করতে করতে আর্নিকা বলে ওঠে। সেই স্বপ্ন আর দেখে লাভ নেই দর্জি সাহেব। আশরাফ তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। কেন, সে কি কোনো রিলেশনে আছে? আর্নিকা তাদেরকে কফি কাপ এগিয়ে দিয়ে বলে। না। তাহলে কি বিয়ে ঠিক হয়ে আছে? না। তাহলে আর চিন্তা নাই, বাকিটা আমি সামলে নিতে পারবো। শুভ্র এতক্ষণ নিশ্চুপ থাকলেও এবার বলে। কি সামলাবি তুই? আর্নিকাও আশরাফের দিকে তাকিয়ে যেন তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে। তা দেখে মুচকি হেসে আশরাফ বলে। সেটা পরেই দেখিস। পরপরই মনে মনে ভাবে, আমার হৃদয় হরণীকে আমার করে নিতে যা কিছুই করতে হোক না কেন, আমি তাই করব। শহর জুড়ে শীতল শান্ত আধার ঘনিয়ে এসেছে। রাত্রি নেমেছে ধরণীর বুকে। আকাশে অসংখ্য তারার মেলা উদ্দীপিত হয়েছে যেন। আবহাওয়া শান্ত শিথিল, দুপুরের উত্তপ্ত আবহাওয়া আর নেই। ঘড়ির কাঁটা প্রায় 10-এর ঘর ছুঁই ছুঁই। খানবাড়ির প্রত্যেকে ডিনারে বসেছে কিয়ৎক্ষণ আগেই। শমী খান সবার খাবার পরিবেশন করে দিয়ে নিজেও বসে পড়লেন চেয়ার টেনে। সাহিল খান খেতে খেতেই শুভ্রের দিকে তাকিয়ে বলল। তোমার ফ্লাইট কবে শুভ্র? শুভ্র উত্তর দেওয়ার আগেই শমী খান বিস্মিত ভরা কণ্ঠে বলল। কিসের ফ্লাইট? কোথায় যাবে শুভ্র? সাহিল খান স্ত্রীর পানে তাকিয়ে বললেন। কেন তোমাকে বলিনি তার লন্ডনে যাওয়ার কথা? একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য। না তো। শুভ্র এবার স্বভাব স্বরূপ গম্ভীর কণ্ঠে বলল। আমার কোথাও যাওয়ার কথা শুনলেই তুমি ওভার রিয়াক্ট করে বসো, তাই আগে বলিনি। যাওয়ার আগে বলে দিতাম। তাই বলে তুই আমাকে বলবি না? বলবো না সেটা তো বলিনি একবারও, যাওয়ার আগে বলেই যেতাম। শমী খান আর কিছু বললেন না, নিশ্চুপ থাকলেন। শুভ্রের তাকে না জানানোতে বেশ কষ্ট পেয়েছেন তিনি। তাই দেখে সাহিল খান বললেন। আহা, তুমি মন খারাপ করছো কেন? তোমাকে বললে তুমি চিন্তা করতে, তাই বলিনি। আমারই ভুল। এখন কথাটা না বলতেই পারতাম। শমী খান এবার কণ্ঠে রাগ নিয়ে বললেন। হ্যাঁ, এখন আমি কে যে আমাকে তোমাদের কথা বলবে? আমি তো আর কেউ না তোমাদের। আহা, রাগ করছো কেন তুমি? আমি তো। সাহিল খানকে তার বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে শমী খান বলে ওঠেন। থাকার আধিক্যতা দেখাতে হবে না। শুভ্র এবার বলে। আম্মু তুমি শুধু শুধু রাগ করছো। বাবা না, আমি তোমাকে বলতে চাইনি। হ্যাঁ, এখন তো তোরা বড় হয়ে গেছিস। এখন আমি কে যে আমাকে বলবি? আমি তো কেউ না তোদের। শুভ্রতা এতক্ষণ চুপ করে সবার কথা শুনলেও এবার বলে ওঠে। তুমি আমাকে কেন জড়াচ্ছ আম্মু? আমি তো তোমার সব কথা বলি। শমী খান শুভ্রতার দিকে চোখ রাঙিয়ে তাকান। শুভ্রতা আর কিছু বলার সাহস পায় না। তার মা এমনিতেই সব সময় ভালো, কিন্তু এবার রেগে গেলে তাকে থাপ্পড় দিতেও দ্বিধা করবেন না। এই বয়সে এসে আর সে মায়ের মার খেতে চায় না। তাই নিশ্চুপ হয়ে খাওয়ায় মনোযোগ দিল সে। শুভ্র এবার তার মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। আম্মু তোমাকে বললে তুমি যেতে দিতে চাইতে না, চিন্তা করতে, তাই আগে বলিনি তোমাকে। তবে কাল যাওয়ার আগে অবশ্যই বলতাম। শমী খান এবার ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন। কাল যখন ফ্লাইট তোর? সন্ধ্যা 6টা। কাল কখন হ্যাঁ, অনেক যাবে আমার সাথে। শমী খান আর কিছু বললেন না, নিশ্চুপ থাকলেন। সবার এত কথার মাঝেও আনিকা নিশ্চুপ, কোনো কথা বলল না। শুভ্রের যাওয়ার কথা শুনে সে খুশি। 2-1 দিন তো শান্তিতে থাকতে পারবে। এই বদলোক আর তাকে জ্বালাতে আসবে না, সেটা ভেবেই তার শান্তি লাগছে। নিস্তব্ধ রাত্রি, চারিদিকে অন্ধকারে আচ্ছাদিত। স্তব্ধতা বিরাজমান শহরের বুকে। মানুষের কোলাহল, গাড়ির হর্ন কিছুই আর শোনা যাচ্ছে না। সবাই ঘুমিয়ে আছে যেন। এই নিস্তব্ধ নিশ্চুপ রাত্রি, ঘন আধারের মাঝে দাঁড়িয়ে আছে অনেক। মৃদু শীতল হাওয়া বইছে চারপাশে। অনেকের হাতে থাকা কফির ধোঁয়া মিলিয়ে যাচ্ছে সেই শীতল হাওয়ায়। সেদিক পানে কোনো ভ্রুক্ষেপ নেই তার। গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে সে। দৃষ্টি তার অদূরে অন্ধকারের মাঝে আবদ্ধ। আঁখি জোড়ায় নিস্তব্ধ রাতের মতোই নিশ্চুপ শান্ত, তবুও যেন তাতে হাজারো না বলা কথার ভিড়, হাজারো লুকায়িত অনুভূতির বিচরণ। কত লুকানো অনুভূতি, কথা যেন তার দৃষ্টির মাঝে নিবদ্ধ হয়ে আছে। শান্ত আঁখি জোড়ার মাঝে লুকানো হৃদয়ের অভিমান বোঝা বড়ই কঠিন। তার প্রেয়সী কি সেই অভিমান বুঝবে? হয়তো না। যদি বুঝতো তাহলে কি আর নিজেকে তার থেকে এভাবে আড়াল করতো, রাখতে পারতো এই দূরত্বের প্রাচীর? দৃষ্টি অদূরে আবদ্ধ রেখে দীর্ঘশ্বাস ফেলে অনেক।
তৎক্ষণাৎ এতক্ষণের বিরাজমান নিস্তব্ধতাকে ভেঙে ফেলে তার ট্রাউজারের পকেটে রাখা ফোনটি। বেজে ওঠে তীক্ষ্ণ আওয়াজে। পকেট থেকে ফোনটি বের করে দেখে শুভ্র কল করেছে। এই অসময়ে তার কল পেয়ে ভ্রুজোড়া কুঁচকে যায় অনিকের। যদিও বেশি রাত হয়নি, সবে ঘড়ির কাঁটা 10-এর ঘরে স্থান নিয়েছে। আর বেশি কিছু না ভেবে কল রিসিভ করে শান্ত কণ্ঠে শুধালো, হ্যাঁ স্যার বলুন। তোমাকে বলেছি আমি অফিস টাইম বাদে অন্য সময় আমাকে তোমার বোনের বর হিসেবে নাম নিয়ে ডাকতে পারো তুমি। ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল শুভ্র। কিছুটা সংকোচ নিয়ে অনেক বলল, আসলে এতদিনের অভ্যাস তো, তাই আর কি। ঠিক আছে শোনো, কালকে আরও অফিস আসতে হবে না। কাল তো কোনো জরুরি কাজ বা মিটিং নেই, তাই যেতে হবে না। বাড়িতে থেকে পরবর্তী মিটিংয়ের ফাইল চেক করে নিও। ঠিক আছে, আমি তাহলে ফাইল করে রেডি করে রাখছি। ওকে। ফোন কান থেকে নামিয়ে আবারও অদূরে দৃষ্টিপাত করে অনেক। আবারও সে নিস্তব্ধতা নিজের আধিপত্য স্থাপন করলো চারদিকে। এই ছুটিটা তার দরকার ছিল। যাওয়ার আগে একবার হলেও তার হৃদয় হরণীকে দেখে যেতে চায় সে। তাকে না দেখলে তার এই হৃদয় মাঝের তোলপাড় সমাপ্তি ঘটবে না। নিস্তব্ধতাকে ভেঙে অনেক দূর আকাশের পানে তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে, অনেক করেছ পাখি, এবার তোমার খাঁচায় বন্দি হওয়ার পালা। অনেক চৌধুরীর খাঁচায় বন্দি হওয়ার জন্য তৈরি হও হৃদয় হরণী। ঘড়ির কাঁটায় সকাল 10টা ছুঁই ছুঁই। পুরো বিছানা জুড়ে শুভ্রের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা, আর সেগুলোই এক এক করে ভাঁজ করে নিয়ে কিছু আলমারিতে আর কিছু ব্যাগে রাখছে আর্নিকা। আর মনে মনে শুভ্রকে হাজারটা কথা শুনিয়ে দিচ্ছে সে, যার একটাও কণ্ঠনালী ভেদ করে এই বদলোকের সামনে উচ্চারণ করার সাহস তার নেই। শুভ্র বসে আছে সোফায়, দৃষ্টি তার সামনে রাখা ল্যাপটপের মাঝে আবদ্ধ। তার দিকে আর চোখে একবার তাকিয়ে মুখ বাঁকায় আর্নিকা, মনে মনে বলে, আমাকে বউয়ের দায়িত্ব শেখানোর নাম করে নিজের সমস্ত কাজ করিয়ে নিচ্ছেন। দেখো কেমন মনের সুখে বসে আছে আবার। উগান্ডার হাতি, তোর কপালে বউ জুটবে না। বউহীনা তুই কঙ্কাল হয়ে যাবি, তোকেও অভিশাপ দিলাম আমি। দীর্ঘ 1 ঘন্টা সময় নিয়ে শুভ্রের সব ড্রেস গুছিয়ে রাখে আর্নিকা। সবকিছু গুছিয়ে রেখে কক্ষ হতে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে শুভ্র ল্যাপটপের দৃষ্টি স্থির রেখে বলে ওঠে, আমি তোমাকে যেতে বলেছি। আর্নিকা তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তো এখন কি আপনি বসতে বলে বসবো, দাঁড়াতে বলে দাঁড়াবো, যেতে বলে যাব, না হলে না? হ্যাঁ, সেটাই করবে তুমি। আমি বাধ্য নই। শুভ্র গম্ভীর কণ্ঠে বলল। সেটা পরে দেখবো, এখন আমার মাথা টিপে দাও, ব্যথা করছে। আর্নিকা জেদি কণ্ঠে বলে। পারবো না আমি। শুভ্র এবার ধমক দিয়ে বলে। থাপ্পড় খাবে বেয়াদব, আর একবার না করলে। আর্নিকা আবার কিছুটা ভয় পেল, তবে দমল না, বাহানা খুঁজে আমতা আমতা করে বলল। আপনাকে মা ডাকছে। শুভ্র এবার আর্নিকার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল। আমি যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ তোমায় কারো দরকার নেই, শুধু আমি ছাড়া। তো কোনো কিন্তু না, তাড়াতাড়ি মাথা টিপে দাও। আর্নিকা আর কিছু বলার সাহস পেল না। ধীর পায়ে শুভ্রের দিকে এগিয়ে গেল সে। শুভ্র ল্যাপটপ সাইডে রেখে আখিজোড়া বন্ধ করে সোফায় হেলান দিয়ে তাতে মাথা ঠেকিয়ে বসে আছে। আর্নিকা ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো শুভ্রের পেছনে। শুভ্রের চুলে হাত দিতেই তার কেমন যেন দ্বিধাবোধ হচ্ছে। হাত উঠিয়ে ছুতে গিয়েও হাত ফিরিয়ে নেয় সে। তৎক্ষণাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি হলো, তাড়াতাড়ি করো। গলা টিপে দিই, সেটা ব্যথা করে না? যত সব। বিরক্ত হয়ে মনে মনে বলে আর্নিকা। এই বাক্য শুভ্রের সামনে উচ্চারণ করার সাহস তার নেই। এই কথা শুনলে নির্ঘাত তার গালে এতক্ষণে লাল দাগ হয়ে থাকতো। নিজেকে কিছুটা ধাতস্থ করে শুভ্রের চুলের ভাঁজে হাত রাখে আর্নিকা। আলতো হাতে চুল টেনে দিতে থাকে সে। এ পর্যায়ে শুভ্রের চুলের ভাঁজে হাত রাখতেই আর্নিকার মন্দ লাগছে না, বরং ভালো লাগছে শুভ্রের সিল্কি চুলে হাত বোলাতে। খাও না নাকি? জোরে টানো বেয়াদব, শক্তি কি নেই তোমার? ভালো লাগার মাঝে শুভ্রের ওরূপ অপমানজনক কথা সহ্য হলো না আর্নিকার। এবার বেশ খানিকটা জোরেই টানতে লাগলো শুভ্রের চুল। শুভ্র ধমক দিয়ে বলে উঠল। এত জোরে কেউ টানে? আস্তে করো বেয়াদব। আর্নিকা হাত সরিয়ে নিল, এবার রাগী কণ্ঠে বলল। এত সমস্যা হলে নিজেই করুন, আমি পারবো না। শুভ্র আখিজোড়া মেলে তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল। বিয়ে করেছে কি নিজের মাথা ব্যথা নিজে সারানোর জন্য? কথা না বাড়িয়ে হাত বুলিয়ে দাও। নীলাম্বর আকাশে শুভ্র রাঙা মেঘের ভেলা জমেছে। পেজো তোলার ন্যায় মেঘ ভেসে বেড়াচ্ছে নীলিমা আকাশে।
সকাল সকাল এক প্রহর বৃষ্টি হওয়ার দরুন আবহাওয়া শীতল শান্ত। দীপ্তিমান সূর্যটি মেঘের আড়লে আবডালে লুকিয়ে আছে। আজ থেকে 2 বছর আগে ঠিক এমনই একদিনে নিজের সর্বনাশ দেখেছিল অনিক, এক রমণীর মায়াবী চোখে। দিনটি ছিল আর্নিকাদের স্কুলে নবীন বরণ উৎসব। তাদের স্কুলের সামনে দাঁড়িয়ে আর্নিকার জন্য অপেক্ষা করছিল অনিক। 8 ঘন্টা অপেক্ষা করার পর অধৈর্য হয়ে ওঠে সে। হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে দেখে নেয় বিকেল 4টা বাজে প্রায়। এবার আর অপেক্ষা না করে স্কুলের ভেতর যাওয়ার সিদ্ধান্ত নেয় অনেক। ব্যস্ত ভঙ্গিতে কয়েক পা এগোতেই চঞ্চল পাজরা স্থির হয়ে যায় তার। হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে নীলরঙা শাড়ি পরিহিতা এক সপ্তাদশী কন্যার দিকে। সেদিন তার 24 বছরের নারী বিরোধী সত্তা কেঁপে উঠেছিল সেই মায়াবী চঞ্চল আঁখি জোড়ার মাঝে লুকানো মায়ায়। বুকের বাপাশে হৃদ মাঝারে কিছু একটা খুব সূক্ষ্মভাবে গেঁথে গিয়েছিল। এক সুখকর ব্যথা অনুভব করেছিল সেখানে। নিজের অজান্তেই ডান হাতটি দিয়ে বুকের বাপাশে চেপে ধরেছিল, অস্পষ্ট স্বরে বলেছিল, আমার হৃদয় হরণী,